কার জন্য, কিসের জন্য তাকে চলে যেতে হলো এই দুনিয়া থেকে। এখনো কি অভয়া তালে কেঁদেই যাচ্ছে? কবে তার কান্না থামবে? আন্দোলনটা হাইজ্যাক করতে চেয়েছিলেন অভিষেক ব্যানার্জি। এই আরজি করে আন্দোলনকে একটা বড় সেটব্যাক। আচ্ছা, এই যে দিনটা 9ই আগস্ট, একটু যদি আপনাদেরকে রিকোয়েস্ট করি, একটু পেছনে যদি চলে যান, মাত্র 2 বছর, বেশি না, 2 বছর যদি একটু মাথার যে চিন্তা ভাবনা আমরা যেভাবে ভাবি, একটু যদি পেছন দিকে চলে যাই, কি উঠে আসছে? একটা মর্মান্তিক, অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গিয়েছিল এই শহর কলকাতায়। আজকে দিল্লি যন্তর মন্তর, জেনজি এই সমস্ত যে উঠছে, তাহলে 2 বছর আগে যারা রাত দখল করেছিল তারা কারা ছিল? 8 থেকে 80 তো ছিলই, কিন্তু আমি যতটুকু দেখেছিলাম, আপনারাও দেখেছিলেন, তারাও কিন্তু জেনজি ছিল, যাদেরকে আমরা কোট আন কোট এখন বলছি। হ্যাঁ, ইস্যুটা আলাদা। দিল্লি যন্তর মন্তর উত্তাল হয়েছে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে, আর 2 বছর আগে কলকাতা স্তব্ধ হয়ে গেছিল এক ডাক্তারের অপঘাতে, অপমৃত্যু নিয়ে। সত্যিই কি অপঘাত, অপমৃত্যু তার ললাট লিখন এরমভাবে যাওয়ার ছিল বিধাতার কাছে? কারণ সে তো অন্য স্বপ্ন দেখেছিল। ডাক্তার মানে তো ভগবান আমাদের কাছে, ডাক্তার তো আমাদের প্রাণ বাঁচায়, মুমূর্ষু রোগীকে ফিরিয়ে দেয়। কিন্তু এরকম একজন ডাক্তার, মহিলা ডাক্তার, আবার সে নারী, সে একজন আমাদের ঘরের মেয়ে, বোন, কার জন্য, কিসের জন্য তাকে চলে যেতে হলো এই দুনিয়া থেকে? এই উত্তর 2 বছর পরে আপনারাও যেমন খুঁজছেন, আমরাও খুঁজছি। এ নিয়ে আলোচনা করব। আমাদের বিশেষ এই যে প্ল্যাটফর্ম দাদা দিদি রাজনীতি, অ্যাকশন রিয়াকশন, আমার সাথে আছে আমার সহকর্মী রিক। একটা কথা বলো, 2 বছর আগে যদি আমরা একটু ফিরে তাকাই, ফিরে যাই, যে ঘটনা ঘটেছিল 2 বছর, এখনো কি বিচার সত্যি কি আমরা পেলাম? নাকি একটা কথা আছে না যে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে? এখনো কি অভয়া তালে কেঁদেই যাচ্ছে? কবে তার কান্না থামবে? এবং যেটা আমারও প্রশ্ন তোমার কাছে, এই যে সবাই বলছে না যে জেনজি, আমরা 2 বছর আগে, তাহলে এই যে রাত দখল, রাস্তা দখল, রাতভর যে অভিযান, প্রতিবাদ আন্দোলন, এটা কারা ছিল? জেনজিই তো ছিল। আমি তো তাই দেখেছি। তুমি কি দেখেছিলে? একদমই 2 বছর আগে ঠিক আজকের দিন, যেদিন এই ঘটনা প্রথম ঘটে আমরা জানতে পারি, ঠিক তারপর আস্তে আস্তে যা দেখতে পাওয়া গেল, আন্দোলন কোথাও গিয়ে আন্দোলনের নামেই কিন্তু রয়েছে, আন্দোলন থেকে যে রাজনৈতিক ফায়দা সেই দিকে চলে গেছে, বিচারের দিকে কিন্তু কেউ নেই। বিচার যে অধরা, সেটা আজও অধরা। তারপর 14ই আগস্ট, যে কথা বলছিলে, রাত দখল, 14ই আগস্ট আরজি কর ভাঙচুর হয়, প্রমাণ লোপাটের জন্য এত অভিযোগ এসছে, কিন্তু বিচার এখনো পর্যন্ত হয়নি। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তার পদত্যাগের দাবিতে শিরদাঁড়া নিয়ে কলেজ স্কোয়ার থেকে মিছিল করেছিল বাম ছাত্র সংগঠনেরা, তাদের সাথে ডাক্তাররাও যোগ দিয়েছিল। প্রতিটা রাজনৈতিক শিবির, তৃণমূল ছাড়া প্রত্যেকটা রাজনৈতিক শিবির, তারা রাস্তায় নেমেছিল এই আন্দোলনকে সমর্থন করে। কিন্তু কোথাও গিয়ে যদি বলি আজকে যে আরজি করে যে ঘটনা ঘটেছে সত্যি মর্মান্তিক, সেটা নিয়ে কোনো কথা হবে না, কিন্তু যে আন্দোলন, এই আন্দোলন কোথাও গিয়ে এই জেনজিদের, ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, তার মতো এখানেও কিন্তু সেই জেনজি বা ইয়াং জেনারেশন, নতুন জেনারেশন, তারা মূলত রাস্তায়, তাদের ডাকে সমাজের বিভিন্ন সংগঠন, বিভিন্ন শ্রেণীর মানুষ তারাও যোগ দিয়েছিল। কিন্তু দুটো ক্ষেত্রে একটাই জিনিস হয়েছে, আন্দোলনটা কোথাও গিয়ে হাইজ্যাক হয়েছে। সেটা ককরোচ জনতা পার্টির আন্দোলন যন্তর মন্তরে হোক, বা কলকাতার রাজপথে এই আরজি কর আন্দোলন বা অভয়ার আন্দোলন, আন্দোলন হাইজ্যাক। এবার প্রশ্ন, কে হাইজ্যাক করলো? প্রতিটা রাজনৈতিক শিবির নিজের স্বার্থ চরিতার্থের জন্য হাইজ্যাক করতে চেয়েছে। বামেরা হাইজ্যাক করতে চেয়েছে, আরজি কর আন্দোলন থেকে যদি একটু ফয়দা লোটা যায়। কংগ্রেস চেয়েছে, বিজেপি চেয়েছে। এবার বলতে পারো দাদা যে তৃণমূল চাইলো না,
তৃণমূল চেয়েছে, তৃণমূলের ঘরের ভিতরে ঘর তো, তৃণমূলের একটা ঘর চেয়েছে আন্দোলনটা হাইজ্যাক করতে, আর একটা ঘর চেয়েছে আন্দোলনের নামে যেন কোনো রাস্তাতেই কেউ না বেরোতে পারে, আন্দোলন যেন রাস্তাতেই না হয়। এবার স্পষ্ট করে দিই, আন্দোলনটা হাইজ্যাক করতে চেয়েছিলেন অভিষেক ব্যানার্জি। কেন এই কথা বলছি? তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে তৃণমূলের অধিকাংশ নেতৃত্বরা তারা অভিযোগ করছেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে, যে অভিষেক ব্যানার্জি ফোন করে বলতেন যে দিদিকে বলো মুখ্যমন্ত্রীর পদ থেকে যেন ইস্তফা দিয়ে দেয়, আর অভিষেক ব্যানার্জি যাতে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হয়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হতে পারে। মানে এটা অভিযোগ উঠে এসছে কিন্তু বহুবার। সেই অভিযোগ সেই সময় তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও করেছেন একটা সময়, যিনি সেই সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন রাজ্যের। চন্দ্রিমা ভট্টাচার্য, রিজু দত্ত, যারা সেই সময় প্যানেলে বসছে আরজি কর ইস্যু নিয়ে যখন তৃণমূলকে কাটাছেঁড়া চলছে, সেই সময় যারা তৃণমূলকে ডিফেন্ড করেছে, তারাও আজকের দিনে দাঁড়িয়ে বলছে অভিষেক ব্যানার্জি আরজি কর আন্দোলন থেকে বাংলার মসনদে বসতে চেয়েছেন, সেই লক্ষ্যে আরজি কর আন্দোলনকে হাইজ্যাক করেছেন অভিষেক ব্যানার্জি। এবার হাইজ্যাকটা করলেন কিভাবে? বাম ছাত্র সংগঠন এত রয়েছে, এই সন্দীপ বোস, এই ধরনের লোকেরা যারা দিনের পর দিন, বা এই পুলিশ প্রশাসনের মধ্যে তিনজন অফিসার যাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির সরকার বাংলায় ক্ষমতায় আসার পর প্রথম কেস হলো। যেটা আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু পূর্বতন যিনি কমিশনার ছিলেন বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ছিলেন ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক, এদের কিন্তু ইতিমধ্যেই সাসপেন্ড, শোকজ এবং তাদের বিরুদ্ধে আভ্যন্তরীণ যে এনকোয়ারি সেটা চলছে। ইতিমধ্যেই তারা কিন্তু তাদের যে নির্দিষ্ট পদ সে পদে কিন্তু আর নেই। একটা কথা বলো রিক, আমার যেটা মনে হচ্ছে, আচ্ছা তখন তো তৃণমূল গভর্নমেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন নারী, তিনি মহিলা, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, এবং তিনি একধারে স্বাস্থ্যমন্ত্রী, একধারে পুলিশ মন্ত্রী, সবটাই। এই যে ল্যাকুনাট, এই যে গ্যাপটা, যে কারণে এই মেয়েটিকে চলে যেতে হলো, এখানে তো পুলিশ প্রশাসনের সঙ্গে স্বাস্থ্যও দায়ী। অথচ আমরা দেখলাম, মানে দর্শকরা আপনারাও দেখেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু পথে নেমে প্রতিবাদ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে। তাহলে আজকে ধরো ধর্মেন্দ্র প্রধানকে সরতে হলো, বা শিক্ষা সচিবকে যে পদত্যাগ, যে নিট কেলেঙ্কারি, এই আন্দোলনে রাতভর শুয়ে থেকে প্রায় 18 ফুট ব্যারিকেড করেও কিন্তু এদেরকে দমানো যায়নি। বিনীত গোয়েলকে কিন্তু তার পদ থেকে সরে যেতে হয়েছিল। এটাও কিন্তু নজিরবিহীন ছিল। কলকাতার কোনো পুলিশ কমিশনার, তাকে সরে যেতে হয়েছে কোনো আন্দোলনের কাছে মাথা নত করে, এই দৃশ্যও দেখেছি। তাহলে আজকে ধরো তৃণমূল কংগ্রেসের যা হাল, এর পেছনে এই যে আরজি কর আন্দোলন, এই যে অভয়ার জন্য প্রতিবাদ, এই যে জেনজিরা রাতভর রাস্তায়, হয়তো তুমি আমিও ছিলাম, আমরা প্রতিবাদ জানি, এখানে আমাদের বাড়িতেও মা আছে, বোন আছে, মেয়ে আছে, আমরাও জানিয়েছি। কিন্তু মূলত এই বাম, অতি বাম, এআইডিএসও, এসএফআই, এগুলো তো সবে, তাছাড়াও কংগ্রেস, ইউথ কংগ্রেস, বিজেপি, যে সমস্ত তখন বিজেপি তখন অবশ্যই উল্টো দিকে, এরা কিন্তু সবাই, কিন্তু তৃণমূল তো রাস্তায় ছিল, তৃণমূল শাসক দলে ছিল, তৃণমূল হাতে ক্ষমতা ছিল। তৃণমূল কেন এটা করলো না, কি জন্য করলো না বলে আজকে এই যে তারা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, তারা প্রাসঙ্গিকতাতেই নেই, এই আরজি কর আন্দোলনকে একটা বড় সেটব্যাক। এই কারণে আরজি কর আন্দোলনের জন্যই আজকে তৃণমূল অপ্রাসঙ্গিক হয়ে গেছে। কারণ যশবন্ত দা, একটা অঙ্ক একদম সোজা অঙ্কের মতো, যারা জেনজি, বারবার আমরা জেনজি শব্দটা বলছি, জেনজি জেনজি জেনজি, জেনজিরা আন্দোলনে রয়েছে। কারা জেনজি? 1997 সালের পর 2012 সাল অবধি যাদের জন্ম হয়েছে তারা জেনজি। তারা ভোটার কার্ডটা কখন পেয়েছে? 18 বছর হয়েছে তারপর। 18 বছর মানে কি? যে 1997 সালে জন্মেছে তার 18 বছর মানে 2012 কি 13 সাল বা 14 সাল, সেই সময় তারা ভোটার কার্ডটা হাতে পাচ্ছে। আর যখন বাংলায় শাসন ক্ষমতায় মমতা ব্যানার্জি রয়েছেনই, মমতা ব্যানার্জিকে তারা কেউ বিরোধী হিসাবে দেখেনি, ফলে তারা যখন ভোটদানটা করতে পারছে বা রাজনৈতিক বোধবুদ্ধিটা জন্মাচ্ছে, তখন মমতা ব্যানার্জি ক্ষমতায়। কিন্তু সেই ক্ষমতার অলিন্দে থেকে তার পারিপার্শ্বিক এই যে কম্পাউন্ডার কালচারটা যেভাবে দিনের পর দিন বেড়ে গেছিল, তার ফলে দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তার ফলে এই জেনজিদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। তারা যাকে ভোট দিচ্ছে, বা তারা আজকে সিপিএমকে দিতে পারে, বিজেপিকে দিতে পারে, তৃণমূলকে দিতে পারে, কিন্তু জেনজিদের যে মূল সংগঠন, মূল জেনজিরা, তারা কিন্তু তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতিটাই দেখেছে, এর বাইরে কিন্তু অন্য কিছু দেখেনি। ফলে কোথাও গিয়ে
একটা তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে। আর সে কারণেই মূলত তৃণমূলের এই যে ভরাডুবি বা পতন, সেটা কিন্তু বলা যায়। আর এর থেকে আরও ভালো তুমি বলতে পারবে যে সেই সময় দাঁড়িয়ে যে আন্দোলন, তুমিও রাস্তায় ছিলে, আমিও রাস্তায় ছিলাম, আন্দোলনকে যে হাইজ্যাক যেভাবে ডাইভার্ট করার চেষ্টা হয়েছে, আর আরজি করের এই ক্রোনোলজি আমার থেকে ভালো বরঞ্চ তুমি দর্শকদের বলতে পারবে। না সেটা তো অবশ্য দেখো, কারণ আমার বয়সটাও বেশি, আমার দৃষ্টিভঙ্গি অন্য, আমি দেখেছি। কারণ এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইজিলি কিন্তু করতে পারতেন বলে আমিও ব্যক্তিগতভাবে মনে করি। কারণ তিনি একেতে তখন মুখ্যমন্ত্রী, তারাতে পাওয়ার, আজকে যেভাবে একের পর এক, আজকে এই যে আরজিকর যে ভাঙচুর, আচ্ছা আরজিকরটা ভাঙচুর হবে কেন, কী জন্য হবে? তাহলে ইন্টেলিজেন্সি ফেলিওর, ইন্টেলিজেন্সি তো প্রশাসনের হাতে, আপনার হাতে ছিল ম্যাডাম। আপনি কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্রের মতো দুর্ভাগ্যজনকভাবে তখন ব্যবহার করেছেন আমাদেরকে। আজকে এই প্রশ্নটা কিন্তু আপনার দিকে উঠছে, চিরকাল উঠবে। আপনি মুখ্যমন্ত্রী, একজন মহিলা, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনি কিন্তু যথাযথ ভূমিকায় ব্যবহৃত হননি, যার জন্য ২ বছর পরেও আমরা কিন্তু এখনও বিচার পাইনি। আমরা বলতে অভয়ারা কিন্তু এখনো বিচার পায়নি। পেয়েছে কি? যদি পেত তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। কিন্তু শুধু নীরবতা পালন বা শুধু কিছু করতে হবে না, আমাদেরকে বদলাতে হবে, মানসিকতাকে বদলাতে হবে। যদি এইটা না করতে পারি, নিশ্চয়ই এমন কিছু মেয়েটি জেনে ফেলেছিল, দেখে ফেলেছিল, যার জন্য আজকে তাকে সরে যেতে হলো। আরজিকর ভাঙচুর হবে একটা সরকারি হাসপাতাল, কই একটা পর্যন্ত কেস হয়নি। কারা ভাঙলো? অতগুলো সিসিটিভি, অতগুলো কিছু, অথচ একটা কোনো সদর্থক ভূমিকা আপনি ম্যাডাম করতে পারলেন না। আজকে দেখুন, আপনি রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন। পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল বলে একটা দল আছে, কোনটা তৃণমূল সেটাতেই দিশেহারা মানুষজন। অথচ ঠিক ২ বছর আগে কিন্তু আপনি মসনদে ছিলেন। আজকে আপনি পারতে পারতেন কিন্তু একটি মেয়েকে বিচারটা সঠিক এনে দিতে। আর যদি সেটা করতে পারতেন, তাহলে আজকে আমাদের আর+এর এই যে দাদা দিদি রাজনীতি, আমরা যে অ্যাকশন রিঅ্যাকশন করলাম, তাতে অন্তত এই টপিকটা বাঁচতে হতো না। আজকে এ পর্যন্তই। আবার পরবর্তী অন্য কোনো এপিসোডে অন্য কোনো টপিকে আপনাদের সামনে দেখা হবে। ততক্ষণ বিদায়, ভালো থাকবেন, দেখতে থাকবেন দাদা দিদি রাজনীতি।